শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র যা আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবীকে পাল্টে ফেলতে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের মিশ্রণের উপাদান পৃথককরণ যে চ্যাপ্টারটি রয়েছে, ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো আমরা দেখে নেব। তো তোমাদের আশা করছি সেকেন্ড পরীক্ষাটি খুব ভালোভাবে গিয়েছে। তারপরে আমরা প্রথম চ্যাপ্টার এই মিশ্রণের উপাদানের পৃথকীকরণ থিওরি ক্লাস শুরু করেছিলাম। আজকে আমরা ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা ক্লাসের দিকে যাই। আর যারা এই ক্লাসে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি, এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র। ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেন বিভাগ ক বহু বিকল্প প্রশ্ন এমসিকিউগুলো দেখে নেব। তো প্রথম প্রশ্ন কি বলছে? ইথার এ, জল বি, ক্লোরোফর্ম সি, তাহলে ঘনত্বের ক্রম কত? ওকে, তাহলে ঘনত্বের ক্রম আমরা দেখে নেব যে প্রথমত ক্লোরোফর্ম থাকবে, তারপরে জল, তারপরে হচ্ছে ইথার, তাহলে সি বি এ। ওকে, অপশান সি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রতি 27 mmHg চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক বাড়ে 1 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্নতে কি বলছে? পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতায় এলপিজি উৎপন্ন হয়ে থাকে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ওকে, যেটা আমরা বলতে পারি 20 ডিগ্রি সেলসিয়াসে এলপিজি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট, আয়োডিন ও ইথানলের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? সেটি হচ্ছে পাতন। অপশান সি, পাতন প্রক্রিয়ার দ্বারা। ওকে, এখন আমরা বিভাগ গ এমসিকিউগুলো কমপ্লিট করলাম। এরপরে আমরা বিভাগ ঘতে যাচ্ছি। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তীরচিহ্ন দাও বলেছে, মানে স্তম্ভ মেলানোর কথা। পেট্রোল, প্রথমত বলছে পেট্রোল ও জল, এটি হয়ে যাবে বিওজি ফানেল ও বিস্তম্ভ। নেক্সট এলপিজি ও সিএনজি, এটা হয়ে যাবে এ, পেট্রোলিয়ামের আংশিক পাতন। নেক্সট বলছে আয়োডিন ও ক্লোরোফর্ম, এটা হচ্ছে সাধারণ পাতন ও ডি স্তম্ভটি হয়ে যাবে। তারপরে বলছে অ্যাসিটোন ও মিথানল, এটি হচ্ছে সি, আংশিক পাতন। নেক্সট এখন আমরা এখানে বলছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে পৃথককরণে বিওজি ফানেল কখন ব্যবহার হয়ে থাকে? তো এটির উত্তরটি আমরা অপোজিট পেজে তুলে ধরেছি, সেখানে একটু আমরা দেখে নেব। ওকে, এই যে পৃথকীকরণে বিওজি ফানেল কখন ব্যবহার করা হয়, যে সাধারণত ভিন্ন ঘনত্ব বিশিষ্ট ও পরস্পরের সঙ্গে মেশে না এবং পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না এমন একাধিক তরলের মিশ্রণের উপাদানগুলোকে বিওজি ফানেল দ্বারা পৃথক করা হয়ে থাকে। নেক্সট তারপরে দুয়ের কি বলছে? যে গ্যাসোলিন ও ডিজেলের মধ্যে কোনটি বেশি উদ্বায়ী? সেটি হয়ে যাবে গ্যাসোনিল। ওকে, গ্যাসোলিন। নেক্সট বলছে আলকাতারা থেকে বেনজিন কিভাবে পৃথক করা যায়? সেটি আংশিক পাতন পদ্ধতির দ্বারা। তাহলে আমরা লিখতে পারি যে আংশিক পাতন পদ্ধতির দ্বারা। ওকে, নেক্সট চারের দাগে কি বলছে? সাধারণ পাতন প্রক্রিয়ায় মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় না কেন? তো এটা পরবর্তী পেজে তুলে ধরেছি। এই যে এটি হচ্ছে চারের দাগের প্রশ্ন। এই যে এখানে খুব সুন্দরভাবে অ্যান্সারটি দেওয়া হয়েছে। নেক্সট তারপরে আমরা দেখে নিই আংশিক পাতন পদ্ধতিতে মিথানল ও অ্যাসিটোনে মিশ্রণ থেকে কোনটি আগে পাতিত হয়ে থাকবে? তো সেটি
অ্যাসিটোনের মিশ্রণ আগে পাতিত হবে। অ্যাসিটোন, ওকে, অ্যাসিটোন আগে পাতিত হবে, অ্যাসিটোন। নেক্সট তারপরে বলছে পেট্রোলিয়ামে, আচ্ছা আমরা ওই প্রশ্নটিকে এখানেও তুলে ধরেছি যে পেট্রোলিয়াম ইথারের ব্যবহার লেখো। তো এটির আমরা দুটি ব্যবহার দেখে নেব। 1 নম্বরে পরীক্ষাগারে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, ওকে, পরীক্ষাগারে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট দ্বিতীয়ত ক্লিনিং এজেন্ট, ক্লিনিং মানে পরিষ্কার করার জন্য, ক্লিনিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট শূন্যস্থান পূরণে কি বলছে যে বায়ুর উপাদানগুলিকে ড্যাশ দ্বারা পৃথক করা যায়। তো বায়ুর উপাদানগুলিকে আমরা থিওরি ক্লাসে খুব সুন্দরভাবে পড়েছিলাম যে আংশিক পাতনের দ্বারা, ওকে, আংশিক পাতন। নেক্সট বলছে পেট্রোলিয়ামকে ড্যাশ বলে, আমরা তো ভূগোলেও এটা জেনেছি বা ছোট থেকেই আমরা জেনে এসেছি যে পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়ে থাকে, তরল সোনা। নেক্সট তারপরে বলছে আংশিক পাতন স্তম্ভের মধ্যে ড্যাশ উদ্বায়ী তরলের বাষ্প আগে ঘনীভূত হয়। এখানে আমরা লিখতে পারি যে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উদ্বায়ী তরল, সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উদ্বায়ী তরল। নেক্সট 4 বলছে জলকে ঘরের উষ্ণতায় ফোটানো যায় যদি জলের ওপর চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে ড্যাশ হয়, এটি হচ্ছে উত্তর হবে কম হয়, ওকে। নেক্সট পরবর্তীতে যাচ্ছি, 5 দাগে কি বলছে ড্যাশ দ্বারা জলীয় দ্রবণ থেকে চিনি পৃথক করা হয়ে থাকে, এটি হচ্ছে পাতন পদ্ধতির দ্বারা, বা একে আমরা বলতে পারি যে সাধারণ পাতন, ওকে। 1 মিনিট, দন্তনটা ঠিক মতো হচ্ছে না, পাতন পদ্ধতি। নেক্সট 6 কি বলছে বিওজি ফানেল দ্বারা পৃথক করার সময় দুটি তরলের মধ্যে যার ড্যাশ বেশি সেটি আগে পৃথক করা হয়। তো যার ঘনত্ব বেশি। তারপরে বলছে সত্য মিথ্যা নিরূপণ করো। তো 1 দাগে ইথার ও জলের মিশ্রণে জল থাকে উপরের স্তরে, এটি হচ্ছে ভুল, এটি জল নিচের স্তরে থাকবে, জল নিচের স্তরে থাকে, ওকে। তারপরে বলছে 2 তরলের স্ফুটনাঙ্ক বাষ্পচাপের মান তরলের উপস্থিতিতে বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, এটি সত্য, ওকে। তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, আমরা বিভাগ গতে চলে এসেছি। প্রথম কোশ্চেন বলা হচ্ছে যে ইথানল ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায় না কেন। দেখো আমরা থিওরি ক্লাসে খুব সুন্দর জেনেছিলাম যে কঠিন এবং তরলকে পৃথক করা হয়ে থাকে পাতন পদ্ধতির দ্বারা, এবং তরলকে পৃথক করা হয়ে থাকে আংশিক পাতন পদ্ধতির দ্বারা। এখানে ইথানল তরল এবং জল ও তরল, তাহলে এই ইথানল এবং জলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতির দ্বারাই পৃথক করা হয়।
তো তোমাদের এই যে টেক্সট বইয়ে এখানে পৃথক করা হয় না, কেন হয়েছে? আমার যতটা সম্ভবত যে এখানে টাইপিংটা মিস্টেক করে ফেলেছে, যে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায় কেন, এটি হবে। তো সেই হিসাবে আমি এখানে উত্তরটাও তুলে ধরেছি। তো এখানে বলা হচ্ছে যে আংশিক পাতন পদ্ধতি বিভিন্ন তরল পদার্থের মিশ্রণকে আলাদা করতে ব্যবহৃত হয়। আর এখানে ইথানল এবং জল দুটোই তরল পদার্থ। তরল পদার্থের বিভিন্ন স্ফুটনাঙ্ক থাকায় তারা আংশিক পাতন পদ্ধতি দ্বারা পৃথক করা যেতে পারে। এটা তোমরা আগেই জেনে এসেছো যে যেই তরলটির স্ফুটনাঙ্ক কম সেটি আগে নির্গত হবে, যার স্ফুটনাঙ্ক বেশি সে পরে নির্গত হবে। এখানে বলছে পাতন ফ্লাক্স নামে পরিচিত যন্ত্রপাতি এই পদ্ধতিতে ব্যবহৃত হয়। এটা তো আমরা জানি যে যন্ত্রপাতিতে পাতন ফ্লাক্স নামে একটি পাত্র থাকে। তারপরে বলছে যে ইথানলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস বা 351.52 কেলভিন এবং জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বা 373.2 কেলভিন। তাহলে তোমরা এই স্ফুটনাঙ্ক দেখে অবশ্যই বলতে পারবে যে ইথানল ও জলের মধ্যে কোনটি আগে নির্গত হবে, এবং কোনটি আগে নির্গত হবে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট পরবর্তী স্লাইড। এখানে বলছে আংশিক পাতন পদ্ধতির মূল নীতিটি উল্লেখ করো। তো আংশিক পাতন পদ্ধতির আমরা একটা ছবি চিত্র তুলে ধরেছি। তো চিত্র তোমরা দিতেও পারো এবং নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে এই মূল নীতিটা কি সেটা তুলে ধরেছি, বা চিত্র দিলেও তোমরা নর্মালি চিত্র এঁকে দিতে পারো। এমন একেবারে বইয়ের মতো পেন্টিং করতে হবে তার কোনো মানে নেই। তো এভাবেই তোমরা করো। ধরো এই একটি পাতন ফ্লাক্স, এখান থেকে একটি অংশকারী স্তম্ভ উঠে গিয়েছে। 1 মিনিট দেখিয়ে দিচ্ছি সিম্পলভাবে, এরকম তোমরা করতে পারো। ওকে, এই হয়ে গেল স্তম্ভ। এখানে রাবার ক্লক দিয়ে দিও, এখানে থার্মোমিটার তীর চিহ্ন দিয়ে লিখে দিতে পারো। এখান থেকে একটি সরু নল নিচের দিকে রয়েছে, আর এখানে একটি পাত্র। ওকে, এই একটি সিম্পল একটা পাত্র এঁকে দিও। আর এখানে শীতলীকরণের জন্য কিছু ব্যবস্থা, এখানে গরম জল নির্গত হচ্ছে লিখে দিতে পারো, এবং এখানে ঠান্ডা জল প্রবেশ করানো হচ্ছে। ওকে, এই হয়ে গেল আমাদের ফ্লাক্স, এবং প্রত্যেকটা কোনটি কোন জিনিস সেটা নামগুলো লিখতে ভুলবে না। এটি পাতন ফ্লাক্স, এটি অংশকারী স্তম্ভ, এটি হচ্ছে থার্মোমিটার, এটি হচ্ছে বাষ্প যাওয়ার জন্য নল, এটা হচ্ছে শীতলীকরণ করা হচ্ছে, আর এখানে হচ্ছে পাতিত তরল। নেক্সট, আচ্ছা এখানে তাহলে কি ভাষাটি বলছে, মানে কিভাবে ব্যাখ্যাটি করেছে একটু দেখে নিই। যে কোনো নির্দিষ্ট চাপে যখন ভিন্ন স্ফুটনাঙ্কের 2 বা তার বেশি সংখ্যক তরলের মিশ্রণের স্ফুটন হয়, তখন উৎপন্ন বাষ্পের মধ্যে অপেক্ষাকৃত বেশি উদ্বায়ী উপাদানের আপেক্ষিক পরিমাণ কম উদ্বায়ী পদার্থের কম উদ্বায়ী উপাদানের তুলনায় বেশি হয়। আংশিক পাতন স্তম্ভ বা আংশিককরণ স্তম্ভের মধ্যে এই পদ্ধতি বারংবার প্রয়োগের ফলে উপাদানগুলির কার্যকর পৃথককরণ সম্ভব হয়। তরল মিশ্রণে যদি 2 এর বেশি সংখ্যক তরল উপাদান থাকে, তবে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান সবচেয়ে আগে ও সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান সবার শেষে পাতিত হবে। ওকে, এটি হচ্ছে আসলে মূল নীতি। নেক্সট, এখন আমরা লাস্ট প্রশ্নতে চলে এসেছি। এখানে বলছে মিশ্রণের উপাদানগুলিকে পৃথককরণের প্রয়োজনীয়তা, এটি যে প্রয়োজনীয়তা হবে, প্রয়োজনীয়তা উল্লেখ করো।
প্রয়োজনীয়তা উল্লেখ করতে বলছে। এখানে তাহলে এই যে সিম্পলভাবে তুলে ধরা হয়েছে যে চারপাশের প্রকৃতিতে আমরা যেসব পদার্থ দেখতে পাই তাদের বেশিরভাগই একাধিক পদার্থের মিশ্রণে তৈরি। সমুদ্রতলে প্রধানত সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকে। বিভিন্ন খনিজ পদার্থে বালির সূক্ষ্মকণা, বিভিন্ন ধাতব যৌগ, কাঁকর প্রভৃতি মিশ্রিত থাকে। বিভিন্ন ধাতুর আকরিকের মধ্যে ওই আকরিকের সাথে নানা রকম কঠিন পদার্থ ও বিভিন্ন ধাতব যৌগ মিশ্রিত থাকে। আর এই মিশ্রণগুলিকে উপাদানসমূহ পৃথক করে কোনো নির্দিষ্ট উপাদানের প্রকৃতি ও ব্যবহার সম্বন্ধে জ্ঞান লাভ করা সম্ভব হয়। তাহলে এই কারণেই আমরা পৃথকীকরণ করব যে ওই উপাদানটির মধ্যে ওই মিশ্রণটির মধ্যে কি কি উপাদান রয়েছে সেই সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য। এবং দ্বিতীয়ত বলছে মিশ্রণের উপাদানগুলি থেকে প্রায় বিশুদ্ধ পদার্থ পাওয়ার জন্য পৃথককরণের প্রয়োজন। আমরা একটা শুদ্ধ জিনিস, যেমন আমরা বলতে পারি যখন আমরা শরবত করি তখন আমরা ছেঁকনি দিয়ে উপরের কিছু ভাসমান পদার্থগুলোকে ছেঁকে নিই। ওকে, যেমন যদি আমরা লেবুর শরবত করে থাকি তাহলে লেবুর যে বিচাটা পড়ে থাকে, শরবতের মধ্যে পড়ে গিয়ে থাকে, সেই বিচাটাকে বেছে নেওয়ার জন্য ব্যবহার করি। ঠিক সেরকমই আমরা এখানে মিশ্রণের উপাদানগুলোকে এভাবে পৃথকীকরণ করতে পারি, যেখানে বিশুদ্ধ পদার্থটি পাওয়ার জন্য। তারপরে বলছে নানা ধরনের মিশ্রিত পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়। জলের সাথে কোনো অদ্রবণীয় কঠিন পদার্থ যেমন বালির সূক্ষ্মকণা মিশে থাকলে এই মিশ্রণ থেকে জল ও বালি পরিস্রাবণের সাহায্যে পৃথক করা হয়। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমরা সব কিছু কমপ্লিট করে ফেললাম। আর আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করব এবং একটা চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের যেমন আগে রুটিনটা বলেছিলাম সেই রুটিন অনুসারেই তোমাদের আগামীকাল যেদিন ডেট রয়েছে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে থিওরি ক্লাস শুরু করব। ওকে, আর যারা এই মিশ্রণের উপাদানের পৃথকীকরণ এই চ্যাপ্টারটি থিওরি ক্লাসটি করনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, খুব সিম্পলভাবে বোঝানো হয়েছে। ওকে, আর একটা বিশেষ তথ্য, যদি আমাদের এখন ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে ওই পিডিএফটিকে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে, যেটা তোমরা ক্লাসের নিচেই ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। ওখানে ক্লিক করলেই তোমরা পৌঁছে যাবে গ্রুপের মধ্যে। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষে পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।